আচ্ছা, আমরা আমাদের রেগুলার ক্লাসে ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি একটু পিছনে আলোচনা করছি যে ইউরিনারি সিস্টেম হচ্ছে যে অর্গান নিয়ে মেইনলি ইউরিন তৈরি হওয়া এবং ইউরিন নিষ্কাশন হওয়ার সাথে জড়িত, সেগুলো হচ্ছে একত্রে ইউরিনারি সিস্টেম। এই সিস্টেমের আমাদের প্রধান অর্গান হচ্ছে গিয়ে দুটো কিডনি থাকে, দুই পাশে দুটো, এবং এই কিডনি থেকে দুটো টিউবের মতো নল সোজা চলে যায় একটা থলির মতো অর্গানে, সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আর যে নল দিয়ে ব্লাডারে আসে সেটা হচ্ছে ইউরেটার, এবং এই ব্লাডার থেকে যে নল দিয়ে বের হয় সেটা হচ্ছে ইউরেথ্রা। মূলত কিডনি, দুটো কিডনি, দুইটা ইউরেটার, একটা ব্লাডার এবং একটা ইউরেথ্রা নিয়ে মূলত ইউরিনারি সিস্টেম তৈরি। ঠিক আছে, এটা মূলত আমাদের এক্সক্রিউটরি অর্গান, যেখান থেকে আমাদের শরীরের ভিতরে মূল বজ্র পদার্থটা বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, আমরা গত ক্লাসে দুটো কিডনির তুলনা, কিডনির ফাংশন, এগুলো আমি আলোচনা করেছিলাম। এই যে কিডনির একটা ছবি, কিডনি অ্যানাটমি। এখানে রেনাল কর্টিক্স থাকে এবং এখানে থাকে হচ্ছে গিয়ে যে গ্যাপ থাকে যেখান থেকে বিভিন্ন অর্গান গুলো, নার্ভ, তারপর হচ্ছে আর্টারি, ভেইন প্রবেশ করে, সেটা হচ্ছে হাইলাম। এবং এই ভিতর থেকে যে ফানেল আকৃতির মেইনলি যেটা বের হয় সেটা রেনাল পেলভিস। এখান থেকে ইউরেটারটা সোজা গিয়ে ব্লাডারে জমা হয়, ব্লাডারে মিশে ব্লাডারে ইউরিনটা জমা হয়। তো আজকে আমরা মূলত করবো হচ্ছে নেফ্রন। নেফ্রন জিনিসটা কি? নেফ্রন হচ্ছে যে কিডনির ক্ষুদ্রতম পার্ট। কিডনির ভিতরে প্রায় 12 লক্ষের বেশি কি থাকে, নেফ্রন থাকে। নেফ্রন হচ্ছে কি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ কল্ড নেফ্রন। অর্থাৎ কিডনির গঠনগত এবং কার্যত ভাবে যে এককটা, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম যে পার্ট, সেটা হচ্ছে নেফ্রন। তার মানে মোট কথা হচ্ছে একটা কিডনি অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি, অসংখ্য নেফ্রন দিয়ে গঠিত। এই জন্য যারা মূলত কিডনি স্পেশালিস্ট, ঠিক আছে, এদেরকে যে নেফ্রোলজি ডিপার্টমেন্টে আলোচনা করে এবং নেফ্রোলজিস্ট বলা হয়। তার মানে অর্থাৎ নেফ্রনের যারা বিশেষজ্ঞ, এরাই মূলত হচ্ছে কিডনি বিশেষজ্ঞ। ঠিক আছে, তো নেফ্রন ইজ ভেরি টাইনি টিউবুলার অবজেক্ট। টাইনি মানে হচ্ছে ক্ষুদ্রতম, টিউবুলার বলতে হচ্ছে টিউব আকৃতির অবজেক্ট, মানে এক ধরনের মানে অর্গান বা ক্ষুদ্রতম পার্ট। দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 1.2 মিলিয়ন, তার মানে প্রায় 12 লক্ষ নেফ্রন ইন ইচ হিউম্যান কিডনি। এক একটা কিডনির মধ্যে 12 লক্ষ বা তার চেয়ে বেশি পরিমাণ নেফ্রন থাকে। একটা নেফ্রনের মূল পার্টস হচ্ছে কি, মূল পার্ট হচ্ছে কতগুলো ছোট ছোট অর্গান আছে। এর মধ্যে মেইনলি হচ্ছে গ্লোমেরুলাস এবং রেনাল টিউব, এই দুটো হচ্ছে নেফ্রনের পার্ট। এই রেনাল টিউবের ভিতরে থাকে আরো অসংখ্য ছোট ছোট পার্ট থাকে, যেমন বোমান্স ক্যাপসুল, এটা একটা অংশ, প্রক্সিমাল কনভুলেটেড টিউবওয়েল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, ডিস্টাল কনভুলেটেড টিউবওয়েল, কালেক্টিং ডাক্ট বা টিউবওয়েল। মূলত টিউব থেকে টিউবওয়েল, অর্থাৎ মেইন কিন্তু দেখেন এখানে সবগুলোর মধ্যে টিউবওয়েল আছে। আমরা এটা হয়তো নামগুলো একটু বিব্রত রাখতেছি, আমরা ছবিতে যখন দেখবো তখন এটা ক্লিয়ার হবে। তার মানে মেইনলি হচ্ছে গ্লোমেরুলাস এবং রেনাল টিউব, এটা হচ্ছে নেফ্রনের ক্ষুদ্রতম পার্ট। আমরা একটু দেখি, এই হচ্ছে একটা নেফ্রনের ছবি, বড় করে যাই, পার্ট। এই যে এগুলো হচ্ছে নার্ভ, যে আর্টারি, যে লাল যেটা, এটা হচ্ছে আর্টারি, ব্লাড সাপ্লাই হয় নেফ্রনের ভিতরে অর্থাৎ কিডনির ভিতরে। আর এই ব্লুটা হচ্ছে রেনাল ভেইন, যেখান থেকে অর্থাৎ অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো কি হয়, সার্কুলেটেড হয় কিডনির ভিতরে, অর্থাৎ নেফ্রনের ভিতরে। মূলত এই যে একটা, এই যে এই টিউবের মতো, এখান থেকে এই পেঁচানো পেঁচানো এই পুরো টিউবটাই হচ্ছে মূলত একটা সিঙ্গেল নেফ্রন। এইরকম অসংখ্য নেফ্রন হচ্ছে এই যে কিডনির ভিতরে অবস্থিত থাকে। এই যে ভিতরে ছোট 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 একদম ক্ষুদ্র, হচ্ছে মূলত ফিল্টার, অর্থাৎ নেটের মতো, জালের মতো কাজ করে। এখান থেকে ছেঁকে ব্লাড থেকে পানি নিষ্কাশন হয় এবং এই পানির মধ্যে আমাদের বডির
বিভিন্ন রকম বজ্র পদার্থগুলো, নাইট্রোজেন গঠিত যে বজ্র পদার্থ থাকে সেগুলো বের হয়ে যায়। আমরা ব্লাডের মধ্যে পড়েছিলাম, যখন ব্লাডের কম্পোজিশন পড়েছিলাম, যে ওখানে প্রোটিন, তারপর নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স থাকে। মূলত এই যে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এটা কিন্তু আমাদের বডির এক্সক্রিউটরি অর্গান থেকে বের হয়, যেমন যে কিডনি থেকে, তারপর স্কিনে ঘামের মাধ্যমে, তারপর হচ্ছে যে আমাদের ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যে বের হয়, এগুলো সব এক্সক্রিউটরি অর্গান। তো এই এক্সক্রিউটরি অর্গান থেকে মূলত আমাদের ভিতরে যত বজ্র পদার্থ আছে সেগুলো বের হয়ে যায়। তাহলে এই যে নেফ্রন থেকে কিন্তু ছেঁকে ব্লাড থেকে বজ্র পদার্থ পানির সাথে বের হয়ে যায় পানি আকারে। হ্যাঁ, পানিটাই মূলত হচ্ছে ইউরিন। তো আমরা আজকে দেখবো ইউরিন কিভাবে ফর্মেশন হয় এবং এই নেফ্রনের যে কাজ সেটা। তাহলে এই যে নেফ্রনের এই অংশটা, যে প্রথম এখান থেকে শুরু করি আমরা, এই যে চাঁদের মতো যে অংশ, চাঁদের ভিতরে এখানে পেঁচানো পেঁচানো থাকে, মূলত এখানে হচ্ছে ছোট ছোট জালের মতো। হ্যাঁ, এখানে হচ্ছে মেইন ফিল্টারের কাজটা। এই ফিল্টারের অংশটাই হচ্ছে গ্লোমেরুলাস। হ্যাঁ, এই ফিল্টারের যে অংশটা থাকে এরকম, এই যে একটা অনেকটা কিসের মতো, একটা ফলের মতো গোল আকারে এরকম নেটের মতো থাকে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস এই পার্ট। এবং এরপরে হচ্ছে টোটালটা হচ্ছে রেনাল টিউব। হ্যাঁ, যেটা আমরা এখানে যে বললাম দেখলাম যে রেনাল টিউবয়েড। হ্যাঁ, টিউব বা টিউবয়েড মানে পুরোটাই হচ্ছে আমার রেনাল টিউব। এই রেনাল টিউবের হচ্ছে বিভিন্ন পার্ট থাকবে। হ্যাঁ, এই যে, তো এখানে এই যে চাঁদের মতো যে অংশটা, ছোট করে দেখি, এই যে এই জায়গাটা যেটা, এই অংশটাই হচ্ছে মূলত এই যে বোমান্স ক্যাপসুল। হ্যাঁ, এই জায়গাটা একটা ক্যাপসুল বলে। ক্যাপসুল বলতে মূলত আমরা যে যেমন ক্যাপসুল খাই, এটা কিন্তু এক প্রান্তটা একটু লম্বা আকারে, তারপর রাউন্ড থাকে। হ্যাঁ, যে পিছনের যে শেষ প্রান্তটা, এই জন্য এটা অনেকটা ক্যাপসুলের মতো দেখতে, এই জন্য এটা বলা হচ্ছে বোমান্স ক্যাপসুল। এগুলো সাধারণত এই নামগুলো বিভিন্ন রকম যারা বিজ্ঞানী থাকে, চিকিৎসা বিজ্ঞানী, তাদের নাম অনুসারে হয়। এই জন্য এই চাঁদের মতো এই যে দেখেন অর্ধচন্দ্রাকৃতি বা রাউন্ড ইউ আকৃতির এই যে গ্লোমেরুলাসের ঠিক নিচেই এই অংশটাকে হচ্ছে বোমান্স ক্যাপসুল। এই টিউবের ফার্স্ট পার্ট যেটা, এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। এই যে বোমান্স ক্যাপসুল। এরপরে এর পুরোটা হচ্ছে টিউব। হ্যাঁ, টিউব। এবং সবার শেষে যে লম্বা যে দণ্ডটা থাকে, এটাকে কালেক্টিং টিউব বলা হয়। কালেক্টিং মানে মূলত এখানে হচ্ছে ইউরিন অর্থাৎ প্রস্রাবটা জমা থাকে। হ্যাঁ, কালেক্টিং টিউবের মধ্যে। তো এখান থেকে মূলত ব্লাডের মাধ্যমে যে ব্লাড গুলো দেখা যাচ্ছে, এই যে ব্লাড যে বোমান যে এটা থাকে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস থেকে মূলত ব্লাড থেকে ছেঁকে ছেঁকে এখান থেকে বজ্রটা ফিল্টার হয়ে এই টিউবে চলে আসে বোমাস ক্যাপসুলে। এখান থেকে পরে মানে ছাকতে ছাকতে জমতে 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 এখানে এসে মূলত জমা হয়। এখান থেকে সবগুলো কিডনির মধ্যে যখন আসবে, এই ক্যাপসুল থেকে বের হয়ে পরে কি হবে, এই যে টিউব থেকে ইউরেটারের মাধ্যমে ব্লাডারে জমা হয়। তাহলে এর পরের পার্টটাই হচ্ছে কি, এই যে প্রক্সিমাল কনভোলেটেড টিউব, পিসিটি বলা হয়। প্রক্সিমাল, প্রক্সিমাল মানে হচ্ছে কি নিকটবর্তী, ডিস্টাল মানে দূরবর্তী, প্রক্সিমাল মানে নিকটবর্তী, অর্থাৎ ঠিক এই যে কাছাকাছি যেটা, অর্থাৎ এই যে গ্লোমেরুলাসের কাছাকাছি, যেহেতু এই গ্লোমেরুলাসের কাছে বিধায় এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউব। অর্থাৎ এখান থেকে কি হচ্ছে নিষ্কাশিত হবে। হ্যাঁ, এই যে কনভোলেটেড নিষ্কাশিত টিউব, ওইখান থেকে এই বোমাস ক্যাপসুলের মাধ্যমে যাবে হচ্ছে কোথায়, প্রক্সিমাল কনভোলেটেড টিউবের মধ্যে। এরপরে এই টিউব থেকে ঘুরতে 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 আসবে হচ্ছে এই যে পরের পার্টে। হ্যাঁ, এই পরের পার্টটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে লুপ, লুপ মানে একটা ভাঁজ। হ্যাঁ, এই ভাঁজের যে জায়গাটা, এখানে দেখেন একটা ইউ ইউ আকৃতির মতো, যে এখানে একটা টিউব, এই টিউব থেকে এই যে একটা লুপ, লুপ মানে হচ্ছে একটা ভাঁজ বা এটা কি বলে, একটা ফাঁসের মতো। হ্যাঁ, আমরা যখন দড়িতে লুপ বাঁধি, দড়িগুলোকে যখন ফাঁসের মতো, অনেক সময় যে বড়শিতে আমরা কি করি সুতা বাঁধি মাছ ধরার সময়, তখন এটাকে লুপ তৈরি করা হয়, একটা ফাঁস। হ্যাঁ, এরকম একটা ফাঁসের মতো একটা ইউ আকৃতির। হ্যাঁ, এইটাকে বলা হয় লুপ অফ হেনলে। এই যে ইউটা ইউ আকৃতির মতো, এটাকে বলা হয় কি লুপ অফ হেনলে। ঠিক আছে, এই যে লুপ অফ হেনলে। এই লুপ অফ হেনলের একটা দুইটা পার্ট, একটা হচ্ছে যে নিচের দিকে নামতেছে নিম্নমুখী, আর একটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তো এই নিম্নমুখী পার্টটা, এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং পার্ট, নিম্নমুখী। ডিসেন্ডিং মানে কি নিম্নমুখী, নিচের দিকে যাচ্ছে। এবার ঘুরে যখন উপরের দিকে উঠবে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, ঊর্ধ্বমুখী। যে লেখা আছে অ্যাসেন্ডিং লিম, মানে লিম মানে বাহু, অ্যাসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলে। এই জায়গাটা হচ্ছে ডিসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলে। হ্যাঁ, এবং এই টোটালটাই হচ্ছে লুপ অফ হেনলে, মানে ইউ আকৃতি। ক্লিয়ার? তাহলে এই যে এটা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউব, এরপরে হচ্ছে লুপ অফ হেনলের
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পার্ট, এরপর হচ্ছে লুপ অফ হেনলে, এরপর হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। ক্লিয়ার? এই যে তিনটা, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, এরপর হচ্ছে লুপ অফ হেনলে মানে মাঝখানের ইউ আকৃতিটা, এবং এরপর হচ্ছে ঊর্ধ্বমুখী যে বাহুটা গেছে এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। এরপরে হচ্ছে কি ডিস্টাল কনভলিউটেড টিউব মানে দূরবর্তী, অর্থাৎ এই যে গ্লোমেরুলাস থেকে দূরবর্তী যে পার্ট, এটাই হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব, অর্থাৎ পরিবাহিত নালী, দূরবর্তী পরিবাহিত নালী এই অংশটুকু। এরপরে হচ্ছে টোটালটা কালেক্টিং টিউব, হ্যাঁ, এখানে এসে এই টিউবের মধ্যে ইউরিনটা জমা হয়। ঠিক আছে? তার মানে আমাদের নেফ্রনের যে পার্ট বা নেফ্রনের যে অংশগুলো যেখানে ইউরিনটা জমা হয় মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস এবং পুরোটাই হচ্ছে কি রেনাল টিউব। হ্যাঁ, রেনাল টিউব বা রেনাল টিউবওয়েল। এই রেনাল টিউবওয়েলেরই প্রথম পার্ট হচ্ছে কি এই যে অংশটা বোমান্স ক্যাপসুল। হ্যাঁ, এই বোমান্স ক্যাপসুল থেকে ফোটা ফোটা হয়ে কালেকশন হয়ে কোথায় যাচ্ছে, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব। হ্যাঁ, এই টিউব থেকে পরে আসতেছে লুপ অফ হেনলের প্রথম পার্ট হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলে, এরপর হচ্ছে লুপ অফ হেনলে এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে বা অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলে। এরপর হচ্ছে কোথায় ডিস্টাল কনভলিউটেড টিউব দূরবর্তী অংশ, এবং এরপর হচ্ছে কালেক্টিং টিউব। এই হচ্ছে টোটালটাই আমার। এরপর যেটা হচ্ছে কি আমাদের রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল আর্টারি। এই হচ্ছে টোটাল একটা নেফ্রনের চিত্র, একটা নেফ্রনের গঠন। অনেক সময় পরীক্ষাতে আসে নেফ্রনের অংশগুলো কি কি চিত্র সহ লেখা, অথবা চিত্র না চাইলেও অ্যানাটমির মধ্যে বা ফিজিওলজির মধ্যে চিত্র সহ দিতে হয়। আপনারা এইভাবে করে আঁকা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরকম একটু দিয়ে এটা বইয়ের মধ্যে আছে, এই অংশটুকু দিয়ে আর্টারি বা ভেইন প্রয়োজন নাই, আপনারা এখান থেকে শুরু করবেন এই প্যাচটা দিয়ে এরকম। তারপরে এরকম যে ভাঁজগুলো থাকবে সুন্দর মতো নির্দিষ্ট একটা দূরত্বে আঁকা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? নেফ্রন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কার কোনো অংশ বুঝতে বাকি আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারি। স্যার ক্লাস কি শেষ? না না না, আর একটু আছে। ওকে, এরপর হচ্ছে আমরা ইউরিন দেখবো যে কিভাবে ইউরিনটা তৈরি হয়। হ্যাঁ, বা ইউরিন জিনিসটা কি। ইউরিন হচ্ছে ইউরিন ইজ এ স্পেশাল ফ্লুইড। হ্যাঁ, বিশেষ এক ধরনের তরল পদার্থ, ফ্লুইড ওয়েস্ট প্রোডাক্ট, বজ্র পদার্থ, হুইচ আর ফর্মড বাই দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড। এই যে রক্তের ছাঁকনের মাধ্যমে যে বজ্র পদার্থ তৈরি হয়, যে ফ্লুইড তরল পদার্থ তৈরি হয়, সেটাই হচ্ছে ইউরিন। ঠিক আছে? যা সিক্রেটেড বাই দ্য কিডনিস, কিডনি থেকে সিক্রেশন হয়, নিঃসৃত হয়, ট্রান্সপোর্টেড বাই দ্য ইউরেটার্স, ইউরেটার দ্বারা সেটা কি হয় পরিবাহিত হয়, ট্রান্সপোর্ট হয়, স্টোরড ইন দ্য ব্লাডার, ব্লাডারে জমা হয়, অ্যান্ড ভয়েডেড থ্রু দ্য ইউরেথ্রা, এবং যার ইউরেথ্রার মাধ্যমে যা নিষ্কাশিত হয় বা নির্গমন হয়, ভয়েডেড থ্রু দ্য ইউরেথ্রা, ইউরেথ্রা নিষ্কাশিত হয়। অর্থাৎ এমন এক বিশেষ তরল পদার্থ যা ব্লাডের ছাঁকনের মাধ্যমে কিডনি দ্বারা কি হয় সিক্রেশন হয়, ইউরেটার দ্বারা ট্রান্সপোর্ট হয়, ব্লাডারে জমা হয় এবং ইউরেথ্রা দিয়ে শরীর থেকে বাইরে নিষ্কাশিত হয়। এই তরল বিশেষ পদার্থটাই বজ্র পদার্থ হচ্ছে ইউরিন। ঠিক আছে? এই ইউরিনের যে কম্পোজিশন, আমরা কম্পোজিশনটাকে একটু দেখি, অর্থাৎ এর মধ্যে কি কি পার্ট থাকে, এরপর হচ্ছে কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো। এই যে কম্পোজিশন অফ ইউরিন, ইউরিনের মধ্যে মেইনলি যে পার্ট থাকে সেটা হচ্ছে ওয়াটার। হ্যাঁ, 95% হচ্ছে ওয়াটার বা পানি থাকে ইউরিনের মধ্যে, বাকি 5% হচ্ছে সলিড পদার্থ থাকে। এই সলিড পদার্থগুলো আবার তিন ধরনের থাকে, অর্গানিক, ইনঅর্গানিক এবং আদার্স। অর্গানিক গুলো কি কি, যেটা জৈব, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পিটেনাইন, ক্রিয়েটাইন, অ্যামোনিয়া। এগুলো কিন্তু সব বজ্র পদার্থ, যেটা আমরা ব্লাডের মধ্যে পড়েছিলাম, ব্লাডের কম্পোজিশনের মধ্যে কিন্তু থাকে। নর্মালি এই বজ্র পদার্থগুলো ইউরিনের সাথে নিষ্কাশিত হয়ে যায়। যখন ইউরিন দিয়ে পাস না হয়, তার মানে কি আমার যদি কিডনি ঠিক মতো ফাংশন না হয়, অর্থাৎ কিডনি যদি ঠিক মতো কাজ না করে, তখন এই বজ্রগুলো, এই নাইট্রোজেন ঘটিত বজ্রগুলো আমাদের বডি থেকে বের হয় না, তখন সেটা কি হয় অতিরিক্ত অংশগুলো আমাদের ব্লাডে জমা হয়। এই জন্য তখন আমরা ব্লাডের থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কিটেনাইন এই পরীক্ষাগুলো আমরা কিন্তু করি। এবং দেখা যায় যাদের শরীরে জ্বালা যন্ত্রণা থাকে, হাত পা ফুলে যায়, তখন কিন্তু আমরা কিডনি ফাংশন হিসেবে বিশেষ করে ইউরিয়া, কিটেনাইন এই পরীক্ষা দুটো আমরা করি। এরপরে কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে, যেমন ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, অর্থাৎ ইলেকট্রোলাইট যেগুলো থাকে, এগুলো কিন্তু ইউরিন দিয়ে পাস হয়ে যায় নর্মালি। আদার্স কিছু থাকে যেমন পিগমেন্ট, পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ, কিছু কালারিং ম্যাটার,
যেমন বিলিরুবিন থাকে, হ্যাঁ, বিলিরুবিন, বিলিভার্ডিন এইসব রঞ্জনগুলো থাকে। এই কারণে কিন্তু প্রস্রাবের রঙগুলো একটু স্ট্র টাইপের বা ইয়েলো টাইপের হয়। এছাড়া মিউসিন, তারপর মিউসিন লেক সাবস্টেন্স, এই জাতীয় পদার্থগুলো ইউরিনের মধ্যে থাকে। তো এটা হচ্ছে মূলত ইউরিনের কম্পোজিশন। ফরমেশন অফ ইউরিন, ইউরিন কিভাবে তৈরি হয়? ইউরিন মূলত এই যে ব্লাড থেকে যে ছাঁকনির মাধ্যমে নেফ্রনের ভিতরে যে যাচ্ছে কালেকশন টিউবের মধ্যে, সেটা মূলত তিনটা পার্ট, তিনটা স্টেপের মধ্যে যায়। প্রথমত হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন, হ্যাঁ, অর্থাৎ গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়, ব্লাড থেকে ফিল্টার হয়ে সাবস্টেন্সটা যাবে কোথায়? টিউবওয়েলে। এই টিউবওয়েলে যাওয়ার পরের যে ধাপটা সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, কিছু পুনরায় ছাঁকে, অর্থাৎ যদি বডি থেকে কোনো পদার্থ যদি অতিরিক্ত ভাবে চলে যেতে চায়, যেন আরো কিছু না যায়, এরকম ভাবে আরো ছেঁকে বাকিটুকু নিয়ে আসবে, এটা বলে রিঅ্যাবজর্পশন। এবং সবার শেষ হচ্ছে সিক্রেশন, অর্থাৎ নির্গমন, অর্থাৎ বজ্র পদার্থগুলো বডি থেকে চলে যাবে। তার মানে এক নম্বর হচ্ছে ফিল্টারেশন, যেটাকে আমরা বলবো গ্লোমেরুলার ফিল্টারেশন। তারপর হচ্ছে রিঅ্যাবজর্পশন, পুনরায় যদি কিছু থাকে সেখান থেকে কিছু নিয়ে নিবে, এবং বাকিটা হচ্ছে সিক্রেশন, অর্থাৎ বডি থেকে বের হয়ে যাবে। তো গ্লোমেরুলার ফিল্টারেশন কি? গ্লোমেরুলার ফিল্টারেশন অকার্স ইন দা গ্লোমেরুলাস, ওই যে আমরা নেফ্রনে যে দেখলাম জায়গাটা গ্লোমেরুলাসের মধ্যে, হোয়ার ব্লাড ইজ ফিল্টার্ড, যেখানে ব্লাড কি হবে? ফিল্টার হবে। অর্থাৎ যে আমরা যদি একটু ছবিটা আবার দেখি, নেফ্রনের যে মাথার উপরে যে আছে অংশটা, এই যে এই জায়গাটা হচ্ছে গ্লোমেরুলাস, এখান থেকে হচ্ছে মূলত ফিল্টার হয়, হ্যাঁ, এটাকে বলা হয় গ্লোমেরুলাস ফিল্টারেশন। এখানে ফিল্টার হয়ে বাকিটা চলে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম পার্টে হচ্ছে গ্লোমেরুলাস ফিল্টারেশন। এই ফিল্টারেশন থেকে কি হবে? কোথায় ঘটে এটা? গ্লোমেরুলাস এর মধ্যে, হোয়ার ব্লাড ইজ ফিল্টার, যেখানে ব্লাডটা ফিল্টার হবে, ছেকে যাবে। দিস প্রসেস অকার্স অ্যাক্রস দ্য 3 লেয়ার্স, এটা তিনটা লেয়ারে হয়, তিনটা লেয়ারের মাধ্যমে হয়। এক নাম্বার লেয়ার যেটা, সেটা হচ্ছে দ্য ইপিথেলিয়াম অফ বোমান্স ক্যাপসুল, যে নিচের পার্টে যে বোমান্স ক্যাপসুল থাকে, ইউর মতো যে অংশটা, সেই অংশের মধ্যে কি থাকে? একটা ইপিথেলিয়াম আবরণী কলার থাকে, একটা পর্দা থাকে। এই পর্দার মধ্যে একটা পার্টে ছাঁকনি হিসেবে এটা লেয়ারটা কি ফিল্টার হয়। এরপর হচ্ছে এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল, এরপর ব্লাড ভেসেলের গ্লোমেরুলার একটা এন্ডোথেলিয়াম থাকে, এখানে একটা ছাঁকনির মতো কাজ করে। এন্ড এ মেমব্রেন, একটা পর্দা থাকে বিটুইন দিস টু লেয়ার্স, এবং এই দুই লেয়ারের মাঝখানে আর একটা পর্দা থাকে, একটা মেমব্রেন থাকে। এই তিনটা পার্ট ছাঁকনি হিসেবে কাজ করে, যেখানে ব্লাডটা ছেকে আমার বডিতে রয়ে যায়, এবং বাকি পানি অংশটুকু যেটা বজ্রগুলো বের হয়ে বোমান্স ক্যাপসুলে চলে আসে। এই ক্যাপসুলে যখন আসবে, অর্থাৎ বাকি যে টিউবটার মধ্যে আসবে, এই পুরো টিউবের মধ্যেই হয় রিঅ্যাবজর্পশন। অ্যারাউন্ড 99% অফ দ্য ফিল্ট্রেট, যে ফিল্টার কিন্তু যে অংশটা, ফিল্ট্রেট যে পদার্থটা, সেটা অফটেন ইজ রিঅ্যাবজর্বড বাই দ্য রেনাল টিউবাস, যে পুরো রেনাল টিউবের মধ্যে কিন্তু প্রতি পার্টে পার্টে রিঅ্যাবজর্পশন হতে থাকে, পুনরায় শোষিত হতে থাকে। দিস ইজ নোন অ্যাজ রিঅ্যাবজর্পশন, এটাকে বলা হয় রিঅ্যাবজর্পশন, পুনরায় শোষণ। দিস ইজ অ্যাচিভড বাই অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা সক্রিয়ভাবে হয় এবং নিষ্ক্রিয়ভাবে হয়। সক্রিয় মানে হচ্ছে সরাসরি যখন টিউব থেকে নিয়ে যাচ্ছে, এবং নিষ্ক্রিয় মানে হচ্ছে যখন সেটা সরাসরি কাজ না করে, তারপরও আমাদের বডির মেকানিজমের মধ্যে এটা অটোমেটিক্যালি নিতে থাকে, অর্থাৎ সক্রিয়ভাবেও নেয়, নিষ্ক্রিয়ভাবে মানে স্বয়ংক্রিয়ভাবে সবসময় চলতে থাকে সবসময়। এরপরে ফাইনালি পার্ট হচ্ছে সিক্রেশন, যখন রিঅ্যাবজর্পশন হবে, এরপরে যে অতিরিক্ত বজ্রটা থাকবে, যে পানিটা থাকবে, সেটা সিক্রেশন হবে, বের হয়ে যাবে। The next step is in urine formation is tubular secretion, টিউব থেকে সিক্রেশন হয়ে যাবে, বের হবে। Here tubular cells secrete substances like hydrogen ion, এখানে হাইড্রোজেন আয়ন হিসেবে এখান থেকে সিক্রেশন হয়, পটাশিয়াম আয়ন হিসেবে সিক্রেশন হয়, এবং অন্যান্য ভাবে পদার্থ আকারে সিক্রেশন হয়। ইনটু দ্য ফিল্ট্রেট, ফিল্ট্রেট পদার্থটা এখানে আয়ন আকারে বডি থেকে বের হয়ে যাবে। থ্রু দিস প্রসেস, এই প্রক্রিয়াতে দ্য আয়নিক অ্যাসিড বেস হচ্ছে আমাদের যে অম্ল এবং ক্ষারের যে ভারসাম্যটা সেইটা, এবং দ্য ব্যালেন্স অফ দ্য আদার বডি ফ্লুইড, বডির শরীরের অন্যান্য যে ভারসাম্যগুলো অন্য ফ্লুইডের, সে ভারসাম্য সেখানে কি মেনটেন হয়। এটাই আসলে একটা অটোমেটিক একটা সিস্টেম, যে এই ছাঁকনি দ্বারা টিউবওয়েল থেকে অটোমেটিক্যালি আমাদের শরীরের যত প্রকার ফ্লুইডের ভারসাম্য থাকবে, অম্লক্ষারের ভারসাম্য থাকবে, এখান থেকে অটোমেটিক্যালি মেনটেন হবে, অর্থাৎ যতটুকু বডিতে থাকার দরকার অতটুকু বডিতে থাকবে, এবং বাকি অতিরিক্ত অংশ বডি থেকে সিক্রেশন হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। দিস সিক্রেটেড আয়নস কম্বাইন উইথ দ্য ফিল্ট্রেট অ্যান্ড ফর্ম ইউরিন, এভাবে এই আয়নটাই ফিল্টার হয়ে বডি থেকে বের হয়ে যাবে, এবং তখনই এটা কি হবে? ওই বজ্রের সাথে পানিটা ইউরিন আকারে বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ টিউবে দিয়ে
ব্লাডারে এসে জমা হবে। The urine passes out of the nephron tubule into a collecting duct. ওই যে কালেকশন ডাক্ট আছে, নালী আছে, সেই নালী থেকে পরবর্তীতে ইউরেটার দিয়ে ব্লাডারে চলে আসবে এবং ইউরেটার দিয়ে বডির বাইরে চলে আসবে। এভাবেই তিনটা পার্টে মূলত আমাদের বডিতে ইউরিন তৈরি হয়। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন। ঠিক আছে, ইউরিনের যে মেইন প্রপার্টিজ, সারাদিনে বা আমরা যে ভলিউম বা কোয়ান্টিটি থাকে নর্মালি 1000 থেকে 1500 ml পার ডে, এই পরিমাণ ইউরিন আমরা কি করি, নিষ্কাশিত করি। এর স্পেসিফিক গ্র্যাভিটি থাকে, অর্থাৎ পানি তুলনায় কতটুকু ভারী বা হালকা সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। 1020 থেকে 1030 এর মধ্যে থাকে। পিএইচ যেটা হচ্ছে অম্ল ক্ষারের যে ভারসাম্য, অ্যাসিড বেস ব্যালেন্স, হ্যাঁ, বা বাফার যেটাকে আমরা বলি পিএইচ, এই পিএইচ থাকবে 4.5 থেকে 8, এভারেজে থাকে 6 এর দিকে, অর্থাৎ সেটা কিছুটা অ্যাসিডিক থাকে। এই জন্য দেখবেন যখন কোনো ইউরিন পরীক্ষার রিপোর্ট যদি পাওয়া থাকে, দেখবেন ওখানে পিএইচ কথাটা লেখা থাকে অথবা লেখা থাকে অ্যাসিডিক, তার মানে এভারেজে আর কত 7 নিচে থাকলে সেটা অ্যাসিডিক বলি আমরা। কখনো কখনো সেটা ক্ষারীয় হয়ে যায়, তো বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি অ্যাসিডিক থাকে, হ্যাঁ, গড়ে 6। অডর লাইট অ্যারোমেটিক, একটু ঝাঁঝালো তীব্র গন্ধ থাকে, হ্যাঁ, যেন বলছে লাইট, একটু হালকা, অ্যারোমেটিক একটু ঝাঁঝালো গন্ধ থাকে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের ইউরিন ফরমেশন। এখানে কিছু টার্ম আছে, তিনটা টার্ম আমরা একটু দেখব, যেমন গ্লোমেরুলার ফিল্ট্রেশন, the filtration that occurs through the glomerular capillary, গ্লোমেরুলার থেকে যে ফিল্টারেশন হয় সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন। যে পদার্থটা ফিল্টার হয় সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই ফিল্ট্রেট পদার্থের পরিমাণ, অর্থাৎ ইউরিনের পরিমাণ, সেটা হচ্ছে প্রায় 180 লিটার পার ডে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, জিএফআর, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন কিডনি ফাংশন টেস্ট করি, অর্থাৎ কিডনিটা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক মতো কাজ করতেছে কিনা, আমরা সাধারণত কিটিনাইন লেভেল দিয়ে করি। তো কিটিনাইনের চাইতে অ্যাকুরেট যেটা, সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ কি পরিমাণ আমার বডি থেকে কিডনি ফিল্টার করবে, অর্থাৎ ইউরিনটা বের করে দিবে, সেটা হচ্ছে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। The quantity of glomerular filtration formed in each minute by all the nephrons of both kidney is called the গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, অর্থাৎ দুই কিডনি থেকে কি পরিমাণ ফিল্টার বের হবে সেটা হচ্ছে এই রেট, হ্যাঁ, জিএফআর। নর্মাল ভ্যালু এটা হচ্ছে 125 ml পার মিনিট, প্রতি মিনিটে 125 ml। সাধারণত হেলদি পিপলে নর্মালি জিএফআরটা 90 বা তার চেয়ে বেশি থাকে, এটা হচ্ছে নর্মাল কিডনি ফাংশনে বা স্বাভাবিকভাবে এটা কাজ করবে। যদি কারো জিএফআর রেট যদি 60 থাকে, তাহলে বুঝতে হবে তার কিডনিতে কোনো সমস্যা আছে, কিডনি ঠিকমতো কাজ করতেছে। যদি 15 নিচে থাকে জিএফআর, তাহলে বুঝতে হবে কিডনি ড্যামেজ, কিডনি ফেলিওর, অথবা তার জন্য কি হবে, ডায়ালাইসিস প্রয়োজন হবে। 15 নিচে আসা যাবে না। ঠিক আছে, কিটিনাইন লেভেল অ্যাবভ দ্য নর্মাল রেঞ্জ জেনারেলি কোরিলেট উইথ দ্য রিডাকশন অফ জিএফআর। জিএফআর এর সাথে কিটিনাইন লেভেলের একটা সম্পর্ক আছে। নর্মালি কিটিনাইন লেভেল আমাদের স্বাভাবিক থাকে হচ্ছে 1.2 এর নিচে, বা আমরা 1 ধরি, 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি আমরা কিটিনাইন লেভেল 1 এর মধ্যে পাই, তাহলে বুঝতে হবে যে আমাদের জিএফআর লেভেলটা কি আছে, ব্যালেন্সে আছে, হ্যাঁ, ওই পেশেন্টের ক্ষেত্রে। যদি কিটিনাইন লেভেল 2 থাকে, তাহলে বুঝতে হবে জিএফআর লেভেল 50% রিডাকশন হয়ে যাবে, কমে যাবে। তার মানে যদি 90 বা 100 থাকে, তার মানে 60 নিচে কিন্তু জিএফআর চলে আসতেছে, 50% যদি রিডাকশন হয়, তার মানে বোঝা যাচ্ছে তার তখন কি থাকবে, কিডনি ফাংশনে ঝামেলা থাকবে, কিডনি কি হচ্ছে, ডিজিজের দিকে ইন্ডিকেশন করবে। তো আমরা তখন কিডনি এই যে রেনাল ফাংশনের কিছু পরীক্ষা করতে দেবো, বা কিডনি ফাংশন টেস্ট আমরা দেব। যদি কারো রকম আমরা সমস্যা পাই, যদি কিডনিতে মনে হয় যে তার যা কোনো পেইন হচ্ছে বা তার ঝামেলা হতে পারে, তখন শিওর হওয়ার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট দেই। এই টেস্টগুলো হচ্ছে ইউরিন রুটিন পরীক্ষা করতে দেই। ইউরিন রুটিন আমরা নেক্সট ক্লাস ইউরিন রুটিন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। এরপর হচ্ছে ব্লাডের ইউরিয়া এবং যে সিরাম ক্রিয়েটিনিন, এই দুইটা ব্লাডের পরীক্ষা আমরা দেব। এরপর 24 ঘন্টার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট আছে, এই পরীক্ষাটা করতে দেই। এছাড়া আরো স্পেসিফিক ভাবে আমরা আলট্রাসোনোগ্রাম অথবা এক্স-রে অথবা সিটি স্ক্যান করতে দেই। এখানে কেইউবি, কেইউবি মানে হচ্ছে কিডনি ইউরেটার এন্ড ব্লাডার, সংক্ষেপে বলা হয় কেইউবি। এটা লোয়ার অ্যাবডোমেনের টেস্ট, লোয়ার অ্যাবডোমেনে কিডনি ইউরেটার ব্লাডার থাকে, এগুলো আমরা করতে দেই। যদি কেউ কোনো টেস্ট বা পরীক্ষা করতে দেওয়া হয় বা কিডনি ফাংশন দেখবেন, যদি কারো কোনো কিডনি রোগীরা যদি আসে, দেখবেন এই পরীক্ষাগুলো সাথে করে নিয়ে আসে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের
ইউরিন এবং নেফ্রন সম্পর্কে আজকে আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং অফ করবো? জি, করতে পারেন। আলামিন সাহেব, কোনো প্রশ্ন?